আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় বিক্রমপুরবাসী, প্রিয় মুন্সিগঞ্জবাসী, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ শুরু হয়ে গেল আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে এবং থাকবো কিন্তু ঠিক সন্ধ্যা ৭টা পর্যন্ত। অবশ্যই পুরো সময় আপনারা আমাদের সাথে থাকবেন এবং উদ্যোক্তার কথা মানে কিন্তু হচ্ছে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পণ্য নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদের কথাগুলো তুলে ধরার মাধ্যম হচ্ছে এই উদ্যোক্তার কথা। তো উদ্যোক্তার কথা অনুষ্ঠানে সবাইকে আরো একবার স্বাগত জানাতে চাই। প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক বিকাল ৫টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্প্রচারিত হয় আমাদের এই নিয়মিত অনুষ্ঠান উদ্যোক্তার কথা। এবং বরাবর মতো আমি সাইফুল কিন্তু আপনাদের সাথে আছি, থাকবো ঠিক সন্ধ্যা ৭টা পর্যন্ত। অবশ্যই আপনারা আমাদের সাথে পুরো সময় জুড়ে থাকবেন এবং আমাদের সাথে শুধু থাকলে চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে এবং আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করতে হবে RBP, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর আরো একটা স্পেস দিয়ে আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দিবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন প্রথমেই চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur 99.2 FM, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আপনি আমাদেরকে দেখতে পারবেন সরাসরি এবং এই লাইভের কমেন্ট বক্সে গিয়ে আপনার মনের যে কোনো কথা, যে কোনো প্রশ্নই কিন্তু আপনি আমাদেরকে করতে পারবেন। অবশ্যই লাইভটি শেয়ার করে যাবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশনে এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM দেখার এবং শোনার জন্য। আজকে আসলে কোনো অতিথি নেই, আমি আছি, আমি আপনাদের সাথে থাকবো ঠিক ৭টা পর্যন্ত। তো আপনারাও অবশ্যই থাকবেন। আর যে কোনো প্রশ্নই কিন্তু আপনি আমাদেরকে SMS অথবা কমেন্টের মাধ্যমে করতে পারেন, আমরা কিন্তু চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের এই কমিউনিটির যে এন্টারপ্রেনিয়র গুলো আছে, কমিউনিটি এন্টারপ্রেনিয়র মানে সামাজিক যে উদ্যোক্তারা আছেন, যারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন, বিভিন্ন পণ্য নিয়ে কাজ করেন বা বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন অনলাইনে বা অফলাইনে, সেই সকল উদ্যোক্তাদের কথাগুলো তুলে ধরার জন্য কিন্তু আমাদের আয়োজনটা আমরা সম্প্রচার করে থাকি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন। আর উদ্যোক্তা কারা? উদ্যোক্তা হচ্ছে যে মানুষকে নিজ উদ্যোগে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং পাশাপাশি সেই কর্মসংস্থানের মাধ্যমে মানুষকে বিভিন্ন বিষয়ে সেবা দেওয়াটাই আসলে একজন উদ্যোক্তার কাজ। তো উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে নিজ উদ্যোগে হতে হবে। নিজ উদ্যোগ, নিজ পরিশ্রম, নিজ মেধাকে কাজে লাগিয়ে আপনাকে আগাতে হবে এবং অবশ্যই কোনো না কোনো বিষয় বা কোনো না কোনো পণ্য বা কোনো না কোনো প্রোডাক্ট নিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো উদ্যোক্তা হিসেবে আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানে কিন্তু অনেক ধরনের, অনেক ক্যাটাগরির উদ্যোক্তারা কিন্তু এসেছেন। কেউ কাজ করছেন খাবার দাবার নিয়ে, কেউ কাজ করছেন অর্গানিক খাবার নিয়ে, কেউ কাজ করছেন ড্রেস নিয়ে, কেউ কাজ করছেন ফ্যাশন নিয়ে, কেউ কাজ করছেন আপনার মেহেদি নিয়ে, কেউ কাজ করছেন মানে বিভিন্ন ভ্যারাইটিস কাজ করে থাকেন। এরকম অনেকেই কিন্তু এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানে এসেছেন, তাদের কথাগুলো শেয়ার করেছেন। তো তাদের যেই ধারণা, তাদের যে জীবন পরিকল্পনা এবং তাদের যেই কি বলে এটাকে, আমাদের নতুন নবাগত এবং যারা উদীয়মান উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে দেওয়া যে মন্তব্য, সেই মন্তব্যগুলোকে আসলে মিক্সচার করে আজকে আমি আসলে আপনাদের কিছু কথা শেয়ার করার আসলে চেষ্টা করব। অবশ্যই আমাদেরকে শুনবেন। উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমে সবচেয়ে বড় যে বিশ্বাসটা প্রয়োজন, সেটা হলো আত্মবিশ্বাস। সবচেয়ে মানে প্রধান উপাদান যেটা, সেটা হলো আত্মবিশ্বাস। আপনার নিজের প্রতি আপনার নিজের আত্মবিশ্বাসটা থাকতে হবে যে না, আপনি পারবেন। আপনার মধ্যে যখন সেই আত্মবিশ্বাসটা হবে, তখন আপনি শুধুমাত্র আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান না, আপনি যে কোনো অসম্ভবকে কিন্তু সম্ভব করার চেষ্টা করবেন এবং অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন। তো আত্মবিশ্বাসটা কিন্তু ভরপুর থাকতে হবে আপনার মধ্যে। এবং আরো একটা বিষয় হলো কি, যে শুধুমাত্র আত্মবিশ্বাস থাকলেই কিন্তু আসলে আপনি যে এগিয়ে যেতে পারবেন এমন না। আপনার মেধা লাগবে, হ্যাঁ মেধা লাগবে, পরিশ্রম লাগবে, শ্রম লাগবে এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা লাগবে। আপনি যে বলতে পারেন যে ধৈর্য ধারণ করার ক্ষমতা কি, ব্যবসায় আসলে লাভ লস সবকিছু থাকে।
তো আপনার আজকে লস হচ্ছে, ইনশাল্লাহ আগামীকালকে আপনার লাভ হবে, অথবা আগামী পরশু আপনার লাভ হবে, লাভের মুখ আপনার আসবে ইনশাল্লাহ। তবে তার জন্য আপনাকে যেটা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করা এবং আপনি যখন ধৈর্য ধারণ করবেন, দুটো যখন একসাথে আপনি নিজের আয়ত্তে আনবেন, তখনই আপনি যে কোনো ব্যবসায়িক পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে বর্তমানে অনলাইনে কিন্তু বিজনেসটা খুব জোরে সোরে আগাচ্ছে। 2020 সালে যে করোনা পরিস্থিতির পর থেকে কিন্তু আহ, আহ, অনেকেই এই উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করেছেন, এবং অনলাইনে অফলাইনে বিভিন্নভাবেই কিন্তু তারা আসলে নিজেদের কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি কিন্তু আরো অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। তো যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, তারা যে শুধুমাত্র নিজেদের জন্যই কিছু করছেন, নিজের পরিবারের জন্যই কিছু করছেন, এমনটা কিন্তু না। তারা কিন্তু চেষ্টা করছেন যে নিজের কর্মসংস্থানে আরো অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, এতে করে তার তার যেমন আসলে ব্যবসায়িক পরিধি বৃদ্ধি পাবে, ঠিক সেরকম ভাবে অনেকের পরিবারের কিন্তু রুজি রোজগারের ব্যবস্থা হবে। তো আমাদের যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, তাদের কথাগুলো তুলে ধরার জন্যই কিন্তু আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠান। আমি কিন্তু প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারই কিন্তু ঠিক বিকাল 5টা 30 মিনিট থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাই। তো যথারীতি আজকে আছি। অনেকে কিন্তু যুক্ত হচ্ছেন SMS এবং কমেন্টের মাধ্যমে, কয়েকজন যুক্ত হয়েছেন, তাদের কথাগুলো একবার নিতে চাই। দেখতে পাচ্ছি সাদিয়া ইসলাম মৌ আছেন আমাদের সাথে। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া, আমি আসতে চাই, আমি একজন উদ্যোক্তা। মোস্ট ওয়েলকাম, আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছি সাদিয়া ইসলাম মৌ লিখেছেন, আমি কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। সরি, আমি কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি? আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আমাদের যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ আছে www.facebook.com/radiobikrampur99.2 FM, এই লিঙ্কে চলে গেলে আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ পেয়ে যাবেন। এই পেজের ইনবক্সে আপনি চাইলে আমাদেরকে নক করতে পারেন, অথবা যেহেতু ব্যক্তিগতভাবে আমি হোস্ট করি উদ্যোক্তাগত অনুষ্ঠান, আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। সাইফুল বিন বাড়ি এই নামে সার্চ দিলে আপনি একটি আইডি পাবেন ফেসবুকে। সেই আইডি থেকে আপনি মেসেঞ্জারে নক করলেই অবশ্যই আমি আপনাকে সাড়া দিব। তো যারা আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানে এসে তাদের উদ্যোক্তা জীবনে পথ চলার যে গল্পটা, সেই গল্পটা শেয়ার করতে চান, অবশ্যই আমার সাথে বা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর অনেকে কিন্তু যুক্ত হচ্ছেন, দেখতে পাচ্ছি যুক্ত আছেন আমাদের একজন নিয়মিত শ্রোতা এবং আমাদের অনেক বড় একজন শুভাকাঙ্ক্ষী, খন্দকার ইরফান আলী বিপ্লব ভাই। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। তিনি গেছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ভাইয়া, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে অবশ্যই পুরোটা সময়ের সাথেই থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন, যেমন ভাবে আপনি দীর্ঘ সময় যাবত আমাদের সাথে যুক্ত আছেন। খন্দকার ইরফান আলী খান বিপ্লব ভাই, সরি, খন্দকার ইরফান আলী বিপ্লব। আসলে আমি ভাইয়ের নামটা অনেক বড় নেওয়ার সময় অনেক সময় আসলে আমি গুলিয়ে ফেলি। ভাই কিন্তু আমি রেডিও বিক্রমপুরে যতদিন যাবত আছি, আমি ততদিন যাবতই ভাইকে দেখছি। যার আগেও তিনি ছিলেন আমাদের রেডিও বিক্রমপুরের পাশে ছিলেন, সাথে ছিলেন। তো খন্দকার ইরফান আলী বিপ্লব, আমি খান বলে ফেলি কারণ আসলে আমার ব্যক্তিগত একজন পরিচিত মানুষ আছে, তার নাম হচ্ছেন ইরফান খান, তো আমি এই কারণে খানটা বলে ফেলি। খন্দকার ইরফান আলী বিপ্লব ভাই, ইরফান ভাই কিন্তু আমাদের অনেক বড় একজন শুভাকাঙ্ক্ষী। তিনি কিন্তু নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনেন, দেখেন, এবং আমাদের যে কোনো বিষয়ে কিন্তু তিনি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন আমাদেরকে। তিনি সর্বোচ্চ কিন্তু মানে যে কি বলে এটাকে সাপোর্ট করা, সেটা কিন্তু তিনি করে থাকেন তার জায়গা থেকে। দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন সাদে ইসলাম মৌ আপু, কমেন্ট করেছেন আপনাদের লোকেশন কোথায় ভাইয়া? আচ্ছা, আমাদের লোকেশন হচ্ছে মুন্সিগঞ্জ সদর উপজেলার দেওভোগ বাজারে, দেওভোগ প্রাইমারি স্কুলের পাশে রেডিও বিক্রমপুরের আমাদের অফিস। আপনারা এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই, দেবক বাজার এসে আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু আমাদের অফিসের লোকেশন আপনাকে বলে দিবে। তো যারা সাদিয়া ইসলাম মৌ আপুর মতো আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানে এসে তাদের কথাগুলো শেয়ার করতে চান, তারা অবশ্যই আসবেন। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে আপনার উদ্যোক্তা জীবনের পথ চলার যে গল্পটা, সেই গল্পটা আমাদের যে উদীয়মান উদ্যোক্তা আছেন, যারা মানে নতুন নতুন কাজ করছেন, এবং সফল উদ্যোক্তা যারা আসলে উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে পূর্ণ প্রতিষ্ঠা করেছেন এবং কাজ করে যাচ্ছেন দীর্ঘ সময় যাবত, সেই সকল মানুষদের মাঝে আপনার কথাগুলো শেয়ার করা যাতে তারা ইন্সপায়ার হয়। যারা নবাগত আছেন তারা ইন্সপায়ার হয়, এবং যারা পুরাতন আছেন হয়তো বা আপনার থেকে কোনো পরিকল্পনা তারা নিয়ে থাকতে পারে নতুন ভাবে। তো এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার বিকাল 5টা 30 মিনিট থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্প্রচারিত হয় আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠান। তো যারা আমাদের অনুষ্ঠানে যুক্ত থেকে আপনার কথাগুলো শেয়ার করতে চান, অবশ্যই আমার সাথে অথবা রেডিও বিক্রমপুরের অফিসিয়াল যে ফেসবুক ফ্যান পেজ আছে, সেই পেজের ইনবক্সে আপনি নক করতে পারেন।
আচ্ছা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে উদ্যোক্তা আসলে কারা বা উদ্যোক্তা হওয়ার জন্য কি কি দক্ষতা প্রয়োজন। উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে সবচেয়ে বেশি যে বিষয়টা আয়ত্তে আনতে হয় সেটা হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা আসলে যত বেশি আপনি পারবেন ততই কিন্তু আপনার ব্যবসায়িক যেই চিন্তা ভাবনা সেটা আরো তুখর হবে। এটা হলো আমার ব্যক্তিগত অপিনিয়ন এবং এখন পর্যন্ত যারা উদ্যোক্তাগত অনুষ্ঠানে এসে তাদের ব্যক্তিগত আহ পথ চলার গল্পগুলো শেয়ার করেছেন তারা কিন্তু সবাই এই বিষয়টা থেকেই বেশি প্রাধান্য দিয়েছেন যে না, উদ্যোক্তা হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা। ব্যবসায়িক লস লাভ এগুলো থাকবে। অনলাইন বিজনেসের কাছে লস হওয়ার বিষয়টা আসলে একটু কম থাকে, একটু ঝুঁকি কম থাকে, কিন্তু সবচেয়ে মেজর যে বিষয়টা হলো যে কাস্টমার হান্ট করা, কাস্টমার খুঁজে বের করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয় অনলাইনে। কারণ বর্তমানে একই প্রোডাক্ট নিয়ে বা একই টাইপ কিছু নিয়ে কিন্তু অনেকে কাজ করছেন। যারা হোমমেড ফুড নিয়ে কাজ করেন এখন কিন্তু বর্তমানে অনেক অনেক পেজ আছে যারা অনলাইনে ফুড বিজনেস করেন, হোমমেড খাবার বিক্রি করেন। তো তাদের মধ্য থেকে আসলে এতজনের মাঝখান থেকে একটা কাস্টমারকে আপনার দিকে ধাবিত করা, আপনার দিকে টেনে নিয়ে আসার জন্য কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে, মার্কেটিং করতে হবে এবং আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে যে না, আমি পাবো। যদি ওই কাস্টমারটা আপনি না পান, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যেন পরবর্তীতে আরো বড় একটা কাস্টমার আপনার কাছে আসে। আর আরেকটা বিষয় হলো আত্মবিশ্বাসের কথা তো প্রথমেই বলেছি। আত্মবিশ্বাসটা আপনার মধ্যে পরিপূর্ণ থাকতে হবে যে আপনি পারবেন। ঠিক আছে, আপনি পারবেন, এই আত্মবিশ্বাসটা আপনার মধ্যে সবসময় থাকতে হবে। আরো কিছু বিষয় আছে যেটা মার্কেটিং এর কথা বললাম যে যে কোনো বিজনেস করতে গেলে, বিজনেসের ক্ষেত্রে, চাকরি চাকরি বা কোনো জবের ক্ষেত্রে না, বিজনেসের ক্ষেত্রে মার্কেটিংটাই কিন্তু অনেক বড় একটা ইস্যু। ঠিক আছে, আপনি যত সুন্দর এবং অভিনবভাবে আপনি মার্কেটিং করতে পারবেন আপনার প্রোডাক্টের সেলস কিন্তু আরো তত বেশি বাড়বে। ঠিক আছে, বর্তমানে আপনি দেখবেন যে মার্কেটিং করার জন্য কিন্তু অনেক 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 উপায় কিন্তু মানুষ বের করছে। কেউ নেচে নেচে কেক বিক্রি করছে, হ্যাঁ, কেউ বা গান গেয়ে কেক বিক্রি করছে, কেউ বা মানে বিভিন্ন ভাবেই কিন্তু প্রোডাক্ট গুলো সেল করতে করে থাকছে এমন। এবং আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু আসলে যেই প্রোডাক্ট গুলো আমরা আসলে খুব ডিফিকাল্ট, মানে খুব ডিফিকাল্ট ছিল মানে কোনো অকেশন ছাড়া খাওয়া, সেটাকেও আমরা স্ট্রিট ফুড লেভেলে নিয়ে এসেছি। যেমন বর্তমানে ভাইরাল কেকের যে যুগ চলছে, যদিও কিছুটা হাইপ কমে গেছে এখন, কিন্তু আপনারা দেখবেন যে এই কেক নিয়ে যারা কেক মানে কোনো মতে বানাতে পারে তারাও আসলে কিন্তু ময়দানে নেমে গেছে কেক বিক্রির জন্য। তো এদের মধ্যে থেকে অনেকে আবার খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে তাদের ইউনিক মার্কেটিং সেন্স কাজে লাগিয়ে, বা বলতে গেলে সব মার্কেটিং পলিসি যে আসলে খুব সুন্দর এমনটা কিন্তু না। অনেকে কিন্তু নেতিবাচক থেকেই কিন্তু আসলে মার্কেটিংটা করে থাকেন, নিজেদের মার্কেটিং করে থাকেন, নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে মার্কেটিং করে থাকেন। তো যাই হোক, নেতিবাচক ইতিবাচক সেটা আসলে আপনি নিজেই জানেন যে কোনটা আপনার, আপনি নেতিবাচক করছেন এবং কোনটা ইতিবাচক করছেন। সমাজে কোনটা নেতিবাচক কোনটা ইতিবাচক সেটা আপনি ভালোভাবেই বুঝেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা সুন্দর মার্কেটিং সেন্স আপনাকে থাকতে হবে এবং আপনাকে একটা মার্কেটিং পলিসি তৈরি করতে হবে যে আপনি কিভাবে এই প্রোডাক্টটার মার্কেটিংটা করবেন। এবং শুধুমাত্র আপনার একটা পরিকল্পনা করলে হবে না, সে অনুযায়ী মার্কেটিংটা করতে হবে আপনাকে। এবং মার্কেটিং করার ক্ষেত্রে সর্বোচ্চ এফোর্টটা দেওয়া উচিত যাতে কাস্টমার আকর্ষিত হয় আপনার পণ্যের দিকে বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিকে। তো অবশ্যই মার্কেটিং এর বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিব, অ্যাডভাইসমেন্ট যেটা থাকে সেই বিষয়টাতে আমরা প্রায়োরিটি দিব। তবে অবশ্যই ইউনিক কিছু করার চেষ্টা করব। কাউকে হুবহু কপি করে বা কাউকে আংশিক কপি করে হলেও যে আপনি কোনো কিছু তৈরি করবেন, এইটা আসলে খুব মানে আপনার জন্য সুফল বয়ে আনবে বলে আমি মনে করি না। তো অবশ্যই নিজস্ব মেধাকে কাজে লাগিয়ে, নিজস্ব পরিকল্পনাকে কাজে লাগিয়ে এবং নিজস্ব ব্যবসায়িক যে চিন্তা সেটাকে কাজে লাগিয়ে আপনাকে একটা সুন্দর অ্যাডভাইসমেন্ট তৈরি করতে হবে। তো অ্যাডভাইসমেন্টের পরে সবচেয়ে বড় যে ইস্যু সেটা হলো কি আপনার প্রাইস। হ্যাঁ, যে ধরেন যে আপনি অনলাইনে কাজ করছেন, আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করছেন 5 টাকায়, কেউ সেটা বিক্রি করছে 4 টাকায়। তো সে কিভাবে 4 টাকায় বিক্রি করছে সেই বিষয়টা আপনাকে আসলে খুঁজে বের করতে হবে যে কিভাবে 4 টাকায় বিক্রি করছে। যদি সেই একই বিষয়টা আপনি ফলো করেন এবং যদি প্রোডাক্টের গুণগত মানের কোনো ঘাটতি না হয়, তবে আপনিও 4 টাকায় বিক্রি করতে পারেন। কারণ কি, কম্পিটিশনের মার্কেটে কিন্তু বর্তমানে টিকে থাকাটা খুবই 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 ডিফিকাল্ট। হ্যাঁ, বর্তমানে অনলাইনে আপনার বিজনেস করতে গেলে বা অফলাইনের কথাও যদি আমি বলি,
তাহলে দেখবেন যে টিকে থাকাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমিও আপনারা জানেন যে আমি আসলে সেলসের জগতে চাকরি করি, সেলসের জগতের একজন মানুষ আমি। আমি গতকালকে আমার অফিসিয়াল কাজে একটা দোকানে গিয়েছিলাম। একটা মানে খুব নতুন, একদমই নতুন, হয়তো 5 থেকে 7 দিন আগে দোকানটা হয়েছে। তো এই দোকানদারের সাথে যখন আমি কথা বললাম, তো আমি জানতে পারলাম যে ইনি প্রায় 10 বছরের অধিক সময় তিনি নিজে দোকানদারি করেছেন এবং তার পরবর্তীতে তিনি দেশের বাইরে চলে গেছেন। সেখান থেকে এসে তিনি রিসেন্টলি আবার নতুন একটা শপ ওপেন করেছেন, একটা মুদি পাইকারি দোকান তিনি খুলেছেন। তো আমি সেখানে প্রায় 4 ঘন্টা বসেছিলাম। 4 ঘন্টা বসে থেকে আমি প্রায় দেখলাম প্রায় লাখ-খানেক টাকার উপরে তার কিন্তু বিক্রি হয়ে গেছে মাত্র 4 ঘন্টায়। লাখ-খানেক টাকার উপরে তার ওই দোকানটাতে, যে দোকানটা মাত্র 4-5 দিন আগে শুরু হয়েছে, সেই দোকানটায় বিক্রি হয়ে গেছে। তো আমি আসলে বিষয়টা পর্যবেক্ষণ করলাম যে আসলে কিভাবে সম্ভব। অনেকে আছে যে 5 দিনে আপনার দোকানটা গুছাতে, কি প্রোডাক্ট লাগবে বা সেটা গুছাতে গেলে অনেক সময় লেগে যায়। সেখানে উনি 5 দিনে একটা দোকান ওপেন করার 5 দিন পরে ঘন্টা 4-5-এর মধ্যে লাখ-খানেক বা 1.5 লাখ টাকার মতো তিনি সেল করে ফেলতেছেন। এবং তার দোকানে আমি যতটুকু খেয়াল করলাম যে 4 জন কিংবা 3 জন হবে মোস্ট প্রবাবলি স্টাফ আছে। প্রত্যেকে মানে কারো আসলে যে 10টা মিনিট বসবে, রেস্ট নেবে সেরকম সুযোগ নেই। সবাই দৌড়াদৌড়ির মধ্যে আছে, সবাই কাস্টমার আসছে, তারা বিক্রি করছে। এমন না যে তারা খুব ইউনিক কিছু বিক্রি করছে যার জন্য কাস্টমার আসছে, সকালে সকালে আসছে, আজকে আসছে, কালকে আসবেন, এমনটা না। সবাই কিন্তু তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিতেই তার কাছে আসছে। তো আমি আসলে এটা পর্যবেক্ষণ করতে থাকলাম যে কিভাবে সম্ভব। তখন আমি যেটা জানতে পারলাম যে তিনি দোকান শুরু করেছেন 5 থেকে 6 দিন আগে, কিন্তু তিনি এই দোকানের মার্কেটিং অনেক আগে থেকেই করছেন। তিনি বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্ট আগেই সংগ্রহ করে রেখেছেন তার নিজের বাসায়। তারপর সেটা দিয়ে মানে একদিনেই তিনি একদম সবকিছু সেট আপ করেই তিনি দোকানটা খুলেছেন। অনেকে যেমন দোকান খুলে তারপর প্রোডাক্ট উঠায়, তিনি এটা করেননি। তিনি আগে প্রোডাক্ট কিনেছেন, কিনে তার বাসায় মানে একদিকে দোকান তৈরি হয়েছে আর একদিকে তিনি বাসায় প্রোডাক্ট সংগ্রহ করেছেন। সংগ্রহ বা সংরক্ষণ করে তিনি পরবর্তীতে এটাকে সেট আপ করে একবারে তিনি যাত্রা শুরু করেছেন এবং প্রচুর পরিমাণ মার্কেটিং তিনি করেছেন, প্রচুর পরিমাণ মার্কেটিং তিনি করেছেন। মার্কেটিংটা তিনি কিভাবে করেছেন, তিনি তার যে আত্মীয় স্বজন আছেন যারা নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার প্রত্যেক দিনই কিনা লাগে, চাল ডাল চিনি এসব প্রোডাক্ট কিন্তু আপনার প্রত্যেক দিনই কিনা লাগে। তো তিনি যেটা করেছেন তার বাসা থেকে এগুলো বিক্রি করা শুরু করেছেন এবং বাসা থেকে তিনি বিক্রি করেছেন। তিনি যে অভিনব কায়দা এখান থেকে মানে আপনার খাটিয়েছেন, সেটা হলো যে তিনি প্রোডাক্টের দাম, ধরেন যে কেউ 5 টাকা লাভ করে সে 4 টাকা লাভ করছে, 1 টাকা কমিয়ে দিচ্ছে। তো কাস্টমার ওই 1 টাকার যে কম সেটাতেই একটা আকর্ষিত হচ্ছে যে না তার দোকানে কম। যখন আপনি দেখবেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি একটা দোকান থেকে আপনাকে ধরেন 110 টাকা বলুন, কোনো একটা দোকানে গিয়ে যদি আপনাকে দেখেন 105 টাকা, না তখন দেখবেন কি এই 5 টাকা খুব অতি অনেক টাকা না, কিন্তু 5 টাকার ব্যবধান, কিন্তু দেখবেন কি এই 5 টাকার ব্যবধানে আপনি এই দোকান থেকে আরো হয়তো বা এমন হচ্ছে 500 টাকার আপনি প্রোডাক্ট কিনে নেবেন যে না এখানে কমে পাওয়া আছে। এই 5 টাকাকে আপনার কি বলে এটাকে একটা ইস্যু দেখিয়ে কিন্তু আপনার থেকে সে নিয়ে একটা বড় একটা অর্ডার নিয়ে গেলেন। তো দেখা গেল যে সে কিন্তু তার একটা ভালো প্রফিট হয়ে গেল। তো তিনি এই পলিসিটা কাজে লাগিয়েছেন। তিনি আসলে প্রোডাক্টের প্রতি প্রোডাক্টে আসলে কিছু কিছু ছাড় দিয়ে দিয়েছেন। কোম্পানি থেকেও তিনি ছাড়ের প্রোডাক্ট নিয়েছেন এবং তিনি ছাড়ে দিয়েছেন এবং তিনি কিন্তু এখন মাত্র 5 দিনেই কিন্তু মানে ব্যবসায়িক যে আসলে একটা সফলতা, সেই সফলতা তিনি অর্জন করেছেন। সফলতা অর্জন করেছেন এই কথাটা বলার এই কারণ যে এটা যদি কোনো ইউনিক কোনো মানে কসমেটিক্সের দোকান হতো বা অন্য কোনো টাইপের দোকান হতো, আমি তাহলে বলতাম যে না মানুষ হাইপে আসছে। যেমন বর্তমানে কিন্তু রেস্টুরেন্ট যে বিজনেসগুলো সেগুলো কিন্তু হাইপেই চলে। হ্যাঁ, রেস্টুরেন্টে খাবার মজা হোক আর না হোক, রেস্টুরেন্টের ডেকোরেশন যদি সুন্দর হয় এবং আমাদের এটা যদি মানে অ্যাডভাইসমেন্টটা খুব বেশি করা হয়, মার্কেটিংটা খুব বেশি করা হয়, মানুষ কিন্তু এখানেই আসলে যায়। এবং বিশেষ করে বর্তমান সময়ে মানুষ যেটা খোঁজে রেস্টুরেন্টের যে পরিবেশটা, সেই পরিবেশটা আসলে কেমন। এমন হয় যে আপনার মুন্সিগঞ্জে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। তো সেই সকল রেস্টুরেন্টে আপনি দেখবেন যে অনেক সময় খাবার আপনার কাছে টেস্টি মনে হতে নাও পারে, কিন্তু মানুষ তারপরেও যাচ্ছে। কেন যাচ্ছে? ওই পরিবেশটার জন্য যাচ্ছে। ঠিক আছে, ওনারা যে বিজ্ঞাপনটা দিচ্ছে, ওনারা যে মার্কেটিংটা করছে, সেই মার্কেটিংটা আসলে মানুষের চোখে লাগে, এই জন্যই মানুষ যাচ্ছে। তো আহ, এই রেস্টুরেন্ট বিজনেস যদি হতো তাহলে আমি মানতাম যে না তিনি অনেক মার্কেটিং করেছেন, মানুষ হাইপে দেখে আসলে যাচ্ছে। বিষয়টা কিন্তু এরকম না, তার মানুষ কিন্তু তার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই যাচ্ছে এবং যে যাচ্ছে। যেমন আমি আরেকটা ছোট্ট একটা ঘটনা বলি। একজন কাস্টমার এসেছে, সে 1 কেজি পেঁয়াজ নেবে, 1 কেজি পেঁয়াজ। তো
যখন সে পেঁয়াজের দাম শুনেছে, দাম শোনার পথে 10 কেজি পেঁয়াজ নিয়েছে। আপনি চিন্তা করে দেখেন যে যে মানুষটা 1 কেজি পেঁয়াজ কেনার জন্য দোকানে এসেছে, সে বড় যে 2 কেজি পেঁয়াজ কিন্তু, 3 কেজি পেঁয়াজ কিন্তু, 5 কেজি পেঁয়াজ কিন্তু, সে 10 কেজি পেঁয়াজ কিনে নিয়ে গেছে। ঠিক আছে, যে লোকটা এসেছিল আপনার একটা আইটেম নেবে, সে কিন্তু দেখলাম যে ঘুরে ফিরে 5-4টা আইটেম নিয়ে চলে গেল। যে এসেছিল 5 টাকার সদাই কিনবে, সে কিন্তু 10 টাকার সদাই কিনে নিয়ে গেল। কেন? কারণ ওই যে উনার থেকে দেখেছেন যে উনি কম রাখেন, ওই একটা দুইটা প্রোডাক্টে তিনি কম বলেছেন, তিনি কম রাখেন, তারপরে এগুলো প্রোডাক্টগুলো আসলে তেমন দামও ধরে না, দামও করে, এখন নিয়ে ফেলেছে, কি করবে। আর তিনি অবভিয়াসলি কমই রাখছেন। আমি আসলে যেটা দেখলাম যে অন্যান্য দোকান, উনি যদি 1.5 লাখ টাকা সেল করে থাকেন, অন্যান্য দোকান হলে 1,70,000 বা 1,60,000 টাকা মিনিমাম সেল হতো, ওই 10,000 টাকা ওনার হয়তো ওইখান দিয়ে উনি কমিয়ে রেখেছেন যে কোনো ভাবে, কথার কথা 10,000 টাকা বা আরো কম হতে পারে, তিনি কমিয়ে রেখেছেন। তো এরকম আপনাকে আসলে ইউনিক চিন্তা করতে হবে। আপনার মার্কেটটা ধরতে হলে আপনাকে অনেক কিছুই আপনাকে চিন্তা করেই নামতে হবে, এবং ব্যবসা করাটা আসলে অনেক যে সহজ এমন না, আবার অনেক যে কঠিন সেরকমটাও কিন্তু না। আপনি যদি ধৈর্য ধারণ করে সঠিক উপায়ে সৎভাবে ব্যবসাটাকে পরিচালনা করেন, অবশ্যই আপনি সফল হবেন, এবং অবশ্যই আপনি আপনার যে কর্মসংস্থান তৈরি করেছেন তার পাশাপাশি কিন্তু আরো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। যাই হোক, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা, আপনাদের সকলের প্রিয় কথা মধ্যে সাইফুল আছি। থাকবো ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। আমরা উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে জেলার আনাচে কানাচে যে সকল উদ্যোক্তারা আছেন তাদের কথাগুলো, তাদের উদ্যোক্তা জীবনের পথ চলার গল্পগুলো শেয়ার করার চেষ্টা করে থাকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক বিকাল 5টা 30 মিনিট থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্প্রচারিত হয় উদ্যোক্তার কথা অনুষ্ঠান। এবং আমি সাইফুল কিন্তু বরাবরের মতো আজকেও আছি এবং সবসময় থাকবো ইনশাল্লাহ আপনাদের পাশে, আপনাদের সাথে। অবশ্যই আপনারাও আমাদের সাথে থাকবেন, এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করতে হবে আরবিপি, তারপর স্পেস দিয়ে আপনার নাম, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর আর একটা স্পেস দিয়ে আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন, চলে আসবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM। পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যে পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, এবং সবসময় কিন্তু আমাদের উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হয় ফেসবুক লাইভের মাধ্যমে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে শুনবেন, এবং আপনার যে কোনো প্রশ্ন বা যে কোনো মতামত কিন্তু আপনি আমাদেরকে এই ফেসবুকের যে লাইভটি হচ্ছে সেই লাইভের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিতে পারেন। অবশ্যই একটি লাভ রিয়েক্ট দেওয়ার মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনি আমাদের সাথে যুক্ত আছেন, এবং যারা সাদিয়া ইসলাম মৌ আপুর মতো যারা আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানে এসে উপস্থিত হয়ে আপনার উদ্যোক্তা জীবনের পথ চলা গল্পগুলো শেয়ার করতে চান, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদেরকে জানানোর বা আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেই পেজের মেসেজে গিয়ে আপনি কিন্তু মেসেজ করতে পারেন, অথবা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন সাইফুল বিন বাড়ি এই নামে। ফেসবুকে আপনি সার্চ দিলে আমার প্রোফাইলটি পেয়ে যাবেন, সেই প্রোফাইলের মেসেঞ্জারে বা মেসেজে আপনি একটা আমাকে নক করতে পারেন, আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো। তবে অবশ্যই লিখে দিবেন কথাটা হচ্ছে না আমি উদ্যোক্তার কত অনুষ্ঠানে অতিথি হিসেবে আসতে চাই, তাহলে আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দেবো ইনশাল্লাহ। অনেকে কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন, যারা এখনো যুক্ত হননি দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যান। আমরা উদ্যোক্তাদের নিয়ে কথা বলছি। আমাদের উদ্যোক্তা যারা অনলাইনে কাজ করেন তাদের যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ডেলিভারি ইস্যু। ঠিক আছে, ডেলিভারি ইস্যুটা কিন্তু অনেক মেজর একটা বিষয় অনলাইনে বিজনেস করার ক্ষেত্রে। যেমন আপনি ধরেন যে যে কুরিয়ার সার্ভিসগুলো আছে সেই কুরিয়ার সার্ভিসগুলো ডেলিভারির সাথে কিন্তু অনলাইনে যে আপনি একটা এরিয়াতে ব্যবসা করবেন বা বিজনেস করবেন, সেখানে কিন্তু আসলে সেই ডেলিভারি চার্জের সাথে তুলনা দিয়ে চলা যাবে না। এবং যারা আমাদেরকে উদ্যোক্তা ছাড়াও যারা আমাদেরকে কাস্টমাররা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে আসলে কথাগুলো, ধরুন যে ঢাকা থেকে ম্যাক্সিমাম কুরিয়ার সার্ভিস কিন্তু ঢাকা থেকে যে কোনো প্রোডাক্ট আসলে মুন্সিগঞ্জের কথাই বলি, আমি মুন্সিগঞ্জে আনতে গেলে 120 থেকে 130 টাকা আপাতত ডেলিভারি চার্জ নেয়। 120 টাকায় মেজর কুরিয়ার সার্ভিসগুলো নিয়ে থাকে। এবং আরও জুড়ে বা ঢাকার ভিতরে হলে, যেমন আমি যেরকম দেখি যে ঢাকার ভিতরে হলে কিন্তু 60 টাকা, ঢাকার বাইরে গেলে 130 টাকা, এবং বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকম কিন্তু রেট। এখন
আপনি যদি চিন্তা করেন যে সদর থেকে একটা প্রোডাক্ট অর্ডার দেবেন আপনি টঙ্গিবাড়িতে, সেখানে আপনি 60 টাকা বা 50 টাকা ভাড়া দেবেন বা 60 টাকা বা 50 টাকা ডেলিভারি চার্জ দেবেন, এটা কিন্তু আসলে হয় না। কেন হয় না আমি আপনাকে বলি। যে ডেলিভারি ম্যান ঢাকা থেকে মুন্সিগঞ্জে এসে আপনাকে প্রোডাক্টটা দিচ্ছে, তার কাছে কিন্তু একটা প্রোডাক্ট যাচ্ছে না, হ্যাঁ, তার কাছে কিন্তু শত শত মানুষের প্রোডাক্ট কিন্তু আসছে, পার্সেল আসছে। তো সে এট এ টাইম মুন্সিগঞ্জে নিয়ে আসছে, গাড়িতে করে বা যে কোনো ভাবে হোক নিয়ে আসছে, এসে আপনার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য তার কিছু ডেলিভারি ম্যান থাকে, ডেলিভারি বয় থাকে, তাদের মাধ্যমে পৌঁছে দেয়। তো তিনি কিন্তু ওই যে 150 টাকা করে প্রায় 100 জনের থেকে নিল, সেখান থেকে কিন্তু এটাকে ব্যালেন্স করে দেয়। কিন্তু যারা অনলাইনে বিজনেস করে তাদের কিন্তু আসলে এত বড় কোনো পরিধি থাকে না, হয়তো সে 5টা 10টা প্রোডাক্ট নিয়েই বের হয়, কিন্তু বিভিন্ন জায়গায় প্রোডাক্ট দিতে হয়। এবং অনেক জায়গা আছে যেখানে আমাদের অটোতে কিন্তু যাওয়া আসা সম্ভব হয় না। অটো বলতে আমাদের এটাকে বড় অটো বলে যেগুলোকে, হ্যাঁ, বড় অটো গাড়ি যেগুলো, সেগুলোতে কিন্তু আসলে যাওয়া সম্ভব হয় না। অনেক সময় ভিতরের এলাকাতে যাওয়া লাগে যেখানে আসলে অটো যায় না, সেখানে মিশুক ভাড়া, মুন্সিগঞ্জের আঞ্চলিক আমি যানবাহনগুলোর কথা বলছি, মিশুক ভাড়া কিন্তু আপনাকে দেওয়া লাগে। তো ধরেন যে আপনি সদর থেকে কোনো প্রোডাক্ট অর্ডার দিলেন, আপনার লোকেশন হচ্ছে টঙ্গিবাড়ি। এখন টঙ্গিবাড়িতে যে যাবে সে যাবে, সে আসবে, যদি প্রোডাক্টটা আপনি এসে নিতেন তাহলে কিন্তু আপনার আসা যাওয়া 2টা খরচই লাগতো। তো যেহেতু সে যাবে আসবে, সেক্ষেত্রে আপনি নিজেই জানেন যে ওই জায়গা থেকে, মানে যে জায়গা থেকে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন সেই জায়গা থেকে আপনার দূরত্ব কতটুকু, কত টাকা খরচ হচ্ছে, আপনি ঠিক সেই টাকাটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন, সেই ডেলিভারি ম্যানকে দেওয়ার চেষ্টা করবেন, বা যিনি পার্সেলটা নিয়ে আসছেন তাকে দেওয়ার চেষ্টা করবেন ডেলিভারি চার্জ হিসেবে। হ্যাঁ, এটা একটা আসলে নৈতিকতার মধ্যে পড়ে। আপনি জানছেন যে এত টাকা খরচ হচ্ছে, এখানে হয়তো 10 টাকা 20 টাকা চার্জ, যখন যে 120 টাকা খরচ, আপনি 100 টাকা দিলেন, সে 20 টাকা সে ওই যে প্রোডাক্টটা সেল করলো আপনার কাছে, সেটা দিয়ে আসলে সে পুষিয়ে নিল। কিন্তু যদি আপনি সেখানে 50 টাকা মানে দিতে চান, এবং ওই এক্সাম্পলটা আনেন যে না কুরিয়ার সার্ভিস আনলে এটা বা কুরিয়ার সার্ভিস এটা, ভাই একজন উদ্যোক্তার আসলে একটা কুরিয়ার সার্ভিসে আপনার রেজিস্ট্রেশন করা, একজন মানে ডেলিভারি, পার্মানেন্ট ডেলিভারি ম্যান নিয়োগ দেওয়া, এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না সব সময়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তাকে আসলে টেম্পোরারি একজনকে দিয়েই কিন্তু ডেলিভারিটা দেওয়া লাগে, বা তার নিজেরই যাওয়া লাগে, সেখানে কিন্তু তার একটা যাতায়াত খরচ আছে। তো সেই খরচটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ন্যায্য যেটা সেটাই দেওয়ার চেষ্টা করবেন। এরকম আমি অনেককেই দেখেছি। কিছুদিন আগেরও একটা কথা, যে আমি আসলে অনলাইনে দেখেছি, এটা যদিও অনলাইনে দেখেছি, যে একজন নারী উদ্যোক্তা, তিনি একজন কাস্টমারের থেকে যিনি প্রোডাক্ট অর্ডার করেছেন, সরি আমি আমি আসলে ভুল বলছি, নারী উদ্যোক্তা না, আমি একটা রেস্টুরেন্টে একটা পোস্ট দেখেছিলাম। একটা রেস্টুরেন্টে একটা পোস্ট ছিল এরকম যে সে একটা অর্ডার নিয়েছে, তো কাস্টমারের কাছে তার প্রোডাক্টটা, পার্সেলটা পাঠিয়েও দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পর যেটা হয়েছে, কাস্টমার দীর্ঘক্ষণ যাবৎ ফোন ধরেনি, প্রায় 40 মিনিট ডেলিভারি বয় আসলে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকার পরে যিনি কল রিসিভ করেছেন তিনি বলেছিলেন যে তিনি আজকে অর্ডার দেননি, বা তিনি অর্ডার কনফার্ম করেনি, এরকম কোনো কিছু না। কিন্তু রেস্টুরেন্টে যারা বিজনেস করে তারা কিন্তু আসলে ওইরকম আসলে জোর করে পাঠিয়ে দেওয়ার মতো কোনো বিষয় না যে তারা পাঠিয়ে দেবে। তো তারপরে তিনি প্রোডাক্ট রেখেছেন, কিন্তু ডেলিভারি খরচটা তিনি দেন নাই, কারণ তার কাছে ডেলিভারি খরচ নাকি ছিল না বা এরকম কিছু। তো দুইটা বিষয় এই ঘটনা থেকে আমি বলতে চাই যে আপনার যখন আপনি নিজেই জানেন যে কোন জিনিসটা আপনার প্রয়োজন বা কোন জিনিসটা আনার মতো আপনার সামর্থ্য আছে, তো অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী যেটা আপনি নিতে পারবেন সেটা আপনি অর্ডার দিবেন। এবং অবশ্যই এইসব বিষয়ে আসলে ফাজলামি বা মজা করার চেষ্টা করবেন না। কারণ ধরেন যে আমি আমি যেটা এর আগে আমি একজন অতিথিকে বলেছিলাম, এর আগের পর্বে যিনি এসেছিলেন তাকে আমি যেমন বলেছিলাম যে ধরেন যে সে একটা মধু নিয়ে গেল, কিন্তু কাস্টমার মধুটা আসলে রাখলো না, মধুটা রিটার্ন দিয়ে দিল, সমস্যা নেই, সে কিন্তু মধুটা এনে কিন্তু রেখে দিতে পারবে, সেই মধুটা কিন্তু আসলে সে পরে কারো কাছে বিক্রি করতে পারবে। বা এরকম টাইপের যে প্রোডাক্ট যেগুলো পচনশীল না, সেই প্রোডাক্টগুলো কিন্তু রিটার্ন আসলে হয়তো বা তার যাতায়াত খরচটা তার লস হচ্ছে, কিন্তু প্রোডাক্টে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু যখন কোনো হোমমেড খাবার আইটেম থাকে, বা সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, তারপর কিন্তু সেটা আসলে নষ্ট হয়ে যাওয়া শুরু করে। এখন আপনি একটা খাবার অর্ডার দিলেন,
অনেক কষ্ট করে তিনি খাবারটা তৈরি করলেন। খাবারের প্রোডাক্টের দাম কেমন সেটা কিন্তু বড় বিষয় না, খাবারটা তৈরি করাটা কিন্তু অনেক কষ্টের। ঠিক আছে, অনেক ধৈর্য নিয়ে কিন্তু খাবারটা তৈরি করা লাগে। তো খাবার তৈরি করার পর আপনার কাছে খাবার পৌঁছানো পর্যন্ত আপনি খাবারটা রিসিভ না করেন, এই খাবারটা কিন্তু আসলে পুরোপুরিভাবে আসলে মানে ওয়েস্ট হয়ে যায়। এখন আপনি বলতে পারেন ওয়েস্ট হবে, এখন তিনি খেয়ে ফেলেন, তিনি আসলে নিজে খেয়ে ফেললে এটা কিন্তু আসলে ওয়েস্টই বলে, কারণ তিনি খেলে কিন্তু তার নিজের জন্য তিনি বানিয়ে খেতে পারতেন। তো এই প্রোডাক্টটা নিয়ে আবার টেম্পোরারি বা খুব দ্রুততম সময়ের মধ্যে অন্য কোথাও বিক্রি করে ফেলবে, সেই সুযোগও কিন্তু আসলে নেই। হ্যাঁ, সেই সুযোগও আসলে নেই যে এটা খাবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে তিনি অন্য কোথাও বিক্রি করে ফেলবেন, এটা হকারির মধ্যে গুলোও করা যায় না। তো অবশ্যই অনলাইনে আপনি কোনো প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে অর্ডার করবেন যে আপনি পুরোটা নেবেন কিনা, পুরোটা আপনার পছন্দ হচ্ছে কিনা, এবং সব কিছু কনফার্ম করেই আপনি প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করবেন। এবং ডেলিভারির যে বিষয়টা আমি আপনাকে বললাম, অবশ্যই ডেলিভারি চার্জ আপনি কি বলে যেটা ন্যায্য সেটাই ডেলিভারি ম্যানকে প্রোভাইড করবে। এবং আরেকটা বিষয় আমি বলি যে অনেকে আছেন ডেলিভারি বয়দের সাথে অনেক খারাপ ব্যবহার করে থাকেন বা তাদের তুচ্ছ চাচ্ছিল্য করে আসলে কথাবার্তা বলেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে তাদের সাথে এরকম ব্যবহার করবেন না, কারণ কোনো পেশাই আসলে ছোট নয়। আপনি হয়তো বড় অবস্থানে চাকরি করছেন, সে হয়তো বা ছোট অবস্থানে চাকরি করছেন, কিন্তু তার জন্য এই চাকরিটা কিন্তু অনেক 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 বড় একটা বিষয়। ঠিক আছে, মানুষ কিন্তু শুধু অর্থের পিছুই দৌড়ায় না, মানুষ কিন্তু সম্মানের পিছনেও দৌড়ায়। হ্যাঁ, তো অবশ্যই তাদেরকে সম্মান দিবেন, যথাযথ সম্মান দিবেন। তিনিও আমার এবং আপনার মতোই কিন্তু মানুষ, হয়তো তার কাজের ক্ষেত্রটা ছোট, আপনার কাজের ক্ষেত্র বিশাল বড়, কিন্তু তাকে কোনো অপমান করে কথা বলবে না। যিনি আসলে তার শ্রম এবং তার সময়কে আসলে পুঁজি করেই কিন্তু তিনি আয় করছেন, তা এটা হালাল আয়, তিনি তার মাথার ঘাম পায়ে ফেলেই কিন্তু এই অর্জনটা করছেন যে টাকাটা কামাচ্ছেন। তো তাদেরকে তুচ্ছ চাচ্ছিল্য করে দেখার মতো আসলে কোনো কিছু নেই। কাজ কোনোটাই ছোট না, কাজ আসলে করলে সব কাজই আপনার কাছে সমান মনে হবে, কারণ সব কামেই পরিশ্রম লাগে, সব কাজেই আপনার শ্রম লাগে, সব কাজে আপনার সময় লাগে, মেধা লাগে। তো কোনো কাজকে ছোট করে দেখবেন না এবং কোনো মানুষকেই ছোট করে দেখবেন না। ঠিক আছে, যারা ডেলিভারি বয়ে যায় তাদের সাথে অবশ্যই হাসি সুন্দরভাবে কথা বলবেন, টাকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভদ্রতা বজায় রাখবেন এবং অবশ্যই তাদেরকে সুন্দর মতো বিদায় দিবেন। এটা আপনার নৈতিক দায়িত্ব, এটা আপনার আসলে ব্যক্তিত্বকে মানে প্রকাশ করবে যে আপনি আসলে কেমন ব্যক্তিত্বের মানুষ, কেমন মনের অধিকারী আপনি। তো অবশ্যই ডেলিভারিতে যারা যায় সেই সকল ব্যক্তিদের সাথে খুব ভালোভাবে আপনি উপস্থাপন করবেন আপনার কথাগুলো। যাই হোক, আমরা কিন্তু আজকে অনেক বিষয় নিয়ে কথাবার্তা বললাম। আমি আসলে কোনো উদ্যোক্তা নই। আহ, আমি আমিও যদিও আমি একজন সেলসের জগতের একজন মানুষ, আমি সেলস এন্ড মার্কেটিং বিষয় নিয়েই কাজ করি। তো আপনারা যারা আমাদেরকে দেখছেন, উদ্যোক্তা যারা আছেন, তাদের যদি সেলস এবং মার্কেটিং এর বিষয়ে কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করব আমার যে জ্ঞানের ভান্ডার আছে সেখান থেকে যদি সম্ভব হয় আপনার যে প্রশ্ন বা আপনাদের জানার বিষয় সেই বিষয়ে আপনাকে কিছু বলার, অবশ্যই আমি বলার চেষ্টা করব, আপনাকে কিছু জানানোর চেষ্টা করব এবং জ্ঞান শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, হাঁটি হাঁটি পায়ে কিন্তু 6টা বেজে 53 মিনিট হয়ে গেছে, আর খুব বেশি সময় কিন্তু আমরা আপনাদের সাথে নেই। 7টা পর্যন্ত আছি আপনাদের সাথে, অবশ্যই আপনারা আমাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকবেন। বাকি যে সময়টুকু আছে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, এবং শুধু থাকলেই চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে। এবং শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, খুব দ্রুত চলে আসতে হবে আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আপনি আমাদেরকে দেখতে পাবেন এবং শুনতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। অথবা আপনি চাইলে আমাদেরকে SMS করতে পারেন, চলে আসুন আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করবেন RBP, তারপর একটা স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর একটা স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। এবং উদ্যোক্তার কথা অনুষ্ঠানে যদি আপনি আসতে চান, এসে আপনার মনের কথাগুলো বা উদ্যোক্তা জীবনে পথ চলার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ আছে সেই পেজে আপনি ইনবক্সে নক করতে পারেন, অথবা আমাকে আপনি নক করতে পারেন সাইফুল বিন বারি, SAIFUL সাইফুল স্পেস বিন BIN বিন স্পেস বারি BARI বারি, সাইফুল বিন বারি
এই নামে সার্চ দিলে আপনি ফেসবুকে আমার আইডিটা পেয়ে যাবেন, আপনার আমার ছবি দেওয়া আছে সেখানে। আপনি সেই আইডিতে কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার কথাগুলো আমাদেরকে আপনি জানিয়ে দিতে পারেন। আর সরি, সেই আইডিতে আপনি ইনবক্সে আপনি যদি আমাদের এখানে আসতে চান সে বিষয়ে আপনি আমাদেরকে জানাতে পারেন। আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো, তবে অবশ্যই SMS বা টেক্সট করার সময় অবশ্যই মেনশন করবেন যে আপনি উদ্যোক্তা হিসেবে আসতে চান, তাহলে আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দিব। অনেকে কিন্তু যুক্ত ছিলেন, সাজিয়া ইসলাম আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ পুরো সমাজের আমাদের সাথেই থাকার জন্য। আরও কিন্তু অনেকে আছেন। প্রিয় দর্শক, আর উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার সম্প্রচার হয় ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM এ প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার বিকাল 5টা 30 মিনিট থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবং উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মূল মোটোটা হচ্ছে যে যারা মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিষয় নিয়ে অনলাইনে বা অফলাইনে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তাদের কথাগুলো তুলে ধরা। এবং আমরা কিন্তু 2023 সাল থেকে এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি সম্প্রচার করে আসছি আমাদের এই রেডিও বিক্রমপুরের অনিয়ার থেকে, এবং এখন পর্যন্ত কিন্তু অনেক উদ্যোক্তারা এসেছেন, তাদের কথাগুলো শেয়ার করেছেন আপনাদের সাথে, আমাদের সাথে। এবং সামনেও ইনশাল্লাহ আরো উদ্যোক্তারা আছেন, তারা আসবেন, তারা তাদের কথাগুলো শেয়ার করবেন। তো আপনি আসতে চাইলে ওই যে বললাম, আপনি আমার সাথে অথবা রেডিও বিক্রমপুরের যে পেজ আছে সেই পেজের যে ইনবক্স আছে, মেসেঞ্জার অপশন, সেখানে গিয়ে আপনি নক করতে পারেন। অবশ্যই আপনাকে সুযোগ দেওয়া হবে, কারণ অনুষ্ঠানটি মূলত আপনাদের জন্যই, আপনাদের কথাগুলো তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন। প্রিয় দর্শক, আমাদের কিন্তু প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন রকম অনুষ্ঠান সম্প্রচারিত হয় আমাদের এই রেডিও বিক্রমপুর থেকে। অবশ্যই আপনারা আমাদেরকে শুনবেন, আমাদের সাথে থাকবেন সবসময়। উদ্যোক্তা হওয়ার জন্য যে যোগ্যতাগুলো দরকার বা যে মেধাগুলো দরকার সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। শুধুমাত্র উদ্যোক্তাদের জন্য না, আমি আসলে বলতে চাই এটা যারা আমাদেরকে দেখছেন শুনছেন প্রত্যেকটা মানুষের জন্য, যারা আমাদেরকে শুনছেন না তাদের জন্য, যে কোনো বিষয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো বিষয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে পারলে আপনি যে কোনো পরিস্থিতি স্বাভাবিকভাবে মোকাবেলা করতে পারবেন। তো অবশ্যই 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 যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এর কোনো বিকল্প নেই, আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে। আর কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসলে জীবনে সফল হওয়া সম্ভব। তো পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার মতো মানসিকতা থাকতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস না থাকলে আপনার মেধা থাকুক যতই, আপনার যতই ধৈর্য থাকুক, আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না। ঠিক আছে, আত্মবিশ্বাসটা থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সততার সাথে ব্যবসার পরিচালনা করতে হবে, এবং অবশ্যই সঠিক মার্কেটিং অ্যাডভাইসমেন্ট কিন্তু আপনাকে করতেই হবে। মার্কেটিং সেন্স আপনাকে থাকতে হবে, নতুন নতুন উদ্ভাবনী প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে, যাতে করে মানুষের কাছে আপনার প্রোডাক্টের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, আপনার প্রোডাক্টের প্রতি তারা আকর্ষিত হয়। এতে করে আসলে ব্যবসায়িক পরিধি বৃদ্ধি পাবে। এবং ডেলিভারি যে ইস্যুটা বললাম, যে ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি ম্যানদের সাথে ভালো ব্যবহার করবেন। আপনার যে অবস্থান, সে অবস্থান বুঝে আপনি অবস্থান বুঝে আপনি জানেন যে কতটুকু টাকা খরচ হতে পারে, সেই পরিমাণে অ্যামাউন্ট তাকে আপনি ডেলিভারি চার্জ হিসেবে দিবেন। এবং অবশ্যই প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন যে আপনি অর্ডারটা নিতে পারবেন কিনা। হ্যাঁ, প্রোডাক্ট আপনি নিতে পারবেন কিনা। মজা করার জন্য বা এমনি মনের চাওয়া পূরণ করার জন্য একটা অর্ডার দিলে তারপরে নিলেন না, এরকম কাজ কখনোই করবেন না। বিশেষ করে খাবারের আইটেম যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তো একদমই এটা একদমই করবেন না। এবং অনলাইন বিজনেস যারা করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভালো কিছু প্রোভাইড করুন। আপনার যদি লাভ কিছুটা কম হয়, কম হোক, কিন্তু মানুষকে ভালো কিছু প্রোভাইড করুন। কারণ মানুষ অনলাইনে থেকে প্রোডাক্ট কেন কিনে? কারণ সে হয়তো বা বিশ্বাস করে যে অনলাইন থেকে প্রোডাক্ট নিলে প্রোডাক্টটা ভালো হবে, এবং অনলাইন থেকে বিশেষ করে খাবারের আইটেমগুলো নিলে কিন্তু অবশ্যই তারা মনে করে যে ভালো হবে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রতিটা উপাদান কিন্তু ভালো, এবং
হালালটা দেওয়ার চেষ্টা করবেন, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যের যে প্রোডাক্টটা আসলে নিতে পারে আপনার থেকে। এবং আপনার যে ইউনিক যে বিষয়টা, সেই বিষয়টাকে অবশ্যই ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ধরে রাখার চেষ্টা করবেন। আপনি আর 10 জনের মতো না হয় আপনি আপনার মতো একজন হওয়ার চেষ্টা করবেন, অবশ্যই আপনার ব্যবসায়িক সফলতা হবে ইনশাল্লাহ। আর রেডিও বিক্রমপুরের পক্ষ থেকে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভকামনা রইল আপনাদের জন্য। আপনারা ইনশাল্লাহ জীবনে অনেক ভালো কিছু অবস্থান অর্জন করবেন, আপনার ব্যবসায়িক পরিধি বৃদ্ধি পাক, আপনার ব্যবসার উপরে আপনার রহমত আসুক, আপনার যে ব্যবসায়িক পথ চলা সেই পথ চালার মসৃণ হোক। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আমরা কিন্তু অনুষ্ঠানের একদমই শেষের দিকে চলে এসেছি। ঘড়ি কাটা বলছে অলরেডি 7টা বেজে গেছে। তো আমাদের আসলে বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেজিস্ট্রেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন উদ্যোক্তার কথা। বরাবর মতো আমি সাইফুল বিন বাড়ি আজকেও ছিলাম আপনাদের সাথে। যদি আজকের মধ্যে দিচ্ছিলেন না, আমি আমার ব্যক্তিগত জ্ঞানের ভান্ডার থেকে উদ্যোক্তাদেরকে নিয়ে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। আমার কথায় যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে বা কারো মনে কষ্ট লেগে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত্র 10টা পর্যন্ত বিভিন্ন রকম আয়োজন নিয়ে কিন্তু আমাদের কথা বন্ধুরা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যায়। তো অবশ্যই আমাদেরকে শুনবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং উদ্যোক্তার কথা অনুষ্ঠানে যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। সাইফুল বিন বাড়ি এনে আইডিতে সার্চ দিলেই আমাকে পেয়ে যাবেন। সেইখানে যে মেসেজ অপশন আছে সেখানে আপনি জানিয়ে দেবেন যে আপনি উদ্যোক্তার কথা অনুষ্ঠানে আসছেন, আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। তো আজকের মতো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সুস্থ থাকবেন। ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।